পাগলামির একটা লিমিট থাকে, হিপোক্রেসির একটা লিমিট থাকে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পাগলামি আর হিপোক্রেসির কোনো লিমিট নেই। ভাবুন একবার, ডোনাল্ড ট্রাম্প যে দেশের বিরুদ্ধে লড়াই করছে, যার সঙ্গে যুদ্ধ চলছে, সেই দেশের তেলের ওপর থেকেই নাকি স্যাংশন তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ ট্রাম্প 2018 সালে ইরানের তেলের ওপরে যে স্যাংশন আরোপ করেছিলেন, যার ফলে ইন্ডিয়া ইরান থেকে আর তেল কিনতে পারছিল না, এখন ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন ইরানি তেলের ওপর থেকে স্যাংশন নাকি তুলে নেওয়া হচ্ছে। মানেটা বুঝলেন? একে বলে চাপের নাম বাপ। তাই এখন লাখ টাকার প্রশ্ন হলো, যে ইরানের তেলের ওপরে ট্রাম্প নিজেই স্যাংশন বসিয়েছিল, এখন কি এমন হলো যে নিজের থুতু নিজে গেলার মতো করেই ট্রাম্প সেই স্যাংশনকেই তুলে নিচ্ছে? ট্রাম্প আসলে চাইছেটা কি? এতে সত্যিই কি কোনো স্বস্তি আসবে? আর ভারতেরই বা এর থেকে লাভ কি হতে পারে? চলুন এর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করি আজকের এই ভিডিওটাতে। তবে ভিডিওটা যেহেতু খুব গভীর, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন। সো থ্যাংক ইউ ফর লাইকিং দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখুন, প্রথমেই বুঝে নিয়ে চলুন যে বিষয়টা ঠিক কী ঘটছে। বর্তমানে যখন ইরান এবং আমেরিকার মধ্যে পুরোদমে যুদ্ধ চলছে, সেই যুদ্ধকালীন সময়ে আমেরিকা সীমিত সময়ের জন্য ইরানের তেলের ওপরে একটা টেম্পোরারি স্যাংশন ওয়েওভার দিয়েছে, মানে 30 দিনের জন্য অস্থায়ীভাবে স্যাংশন তুলে নিয়েছে, যার ফলে অন্য দেশগুলো এখন ইরানের তেল কিনতে পারবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ শর্তও কিন্তু রয়েছে। শুধুমাত্র সেই তেলই কেনা যাবে যা আগেই ট্যাঙ্কারে লোড হয়ে মাঝ সমুদ্রে রয়েছে, রপ্তানি ভাষায় যাকে বলে ফ্লোটিং স্টোরেজ। উদাহরণস্বরূপ, ইরান থেকে যে তেল ট্যাঙ্কারে লোড হয়ে গেছে, যেগুলো এখন বিভিন্ন সমুদ্র অঞ্চলে রয়েছে, যেমন স্ট্রেট অফ হরমুজ, গালফ অফ ওমান, অ্যারাবিয়ান সি, বে অফ বেঙ্গল বা ইন্ডিয়ান ওশান, সেই তেলগুলোই কিন্তু কেনা যাবে। মানে ইরানের এই তেল কোনো দেশ কিনলে তার ওপরে আর স্যাংশন লাগু হবে না। ঠিক যেমন কিছুদিন আগে রাশিয়ার ক্ষেত্রেও হয়েছিল, ইরানের ক্ষেত্রেও এখন সেই স্বল্পমেয়াদী একটা স্যাংশন উইথড্রল করছে ডোনাল্ড ট্রাম্প। তবে এখানে অবশ্য আরেকটা শর্ত রয়েছে যে নতুন করে ইরানের সঙ্গে কোনো তেল চুক্তি কিন্তু করা যাবে না, আর এই অনুমতি কেবলমাত্র 30 দিনের জন্য রয়েছে। এখন এর ফলে ভারতের রিফাইনারিগুলো, যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, বিপিসিএল এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এখন খতিয়ে দেখছে যে কিভাবে এই তেল কেনা যায়। তবে শুধু ভারতই নয়, দক্ষিণ কোরিয়া এবং চীনের মতো অন্যান্য এশিয়ার দেশগুলোও এই তেল কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে। এখন প্রশ্ন হলো যে যদিও আমেরিকা 30 দিনের জন্য স্যাংশন তুলেছে, কিন্তু আমেরিকা এটাই বা হঠাৎ করতে গেল কেন? দেখুন, এটা বুঝতে গেলে প্রথমে আমেরিকা কেন এবং কোন পরিস্থিতিতে ইরানের তেলের ওপরে স্যাংশন লাগিয়েছিল, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগে বুঝতে হবে। আসলে 2015 সালে বারাক ওবামার সময় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইরানের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার নাম জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন। এই চুক্তিতে বলা হয়েছিল ইরান তার নিউক্লিয়ার প্রোগ্রামকে বন্ধ করবে, আর বিনিময়ে আমেরিকা ইরানের ওপর থেকে সমস্ত রকমের স্যাংশন তুলে নেবে। অর্থাৎ ওবামার সময় আমেরিকা ইরানের ওপর থেকে স্যাংশন তুলে নিয়েছিল, ফলে ভারতও তখন ইরান থেকে বড় পরিমাণে তেল আমদানি করত। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকা আবারও ইরানের ওপরে স্যাংশন আরোপ করে, কারণ ইসরায়েল সহ বেশ কিছু দেশের অভিযোগ ছিল যে ইরান তখনও চুপি চুপি তার নিউক্লিয়ার প্রোগ্রামকে চালিয়ে যাচ্ছে। তবে ট্রাম্পের সময় এই স্যাংশন শুধুমাত্র ইরানের তেলের ওপরেই জারি হয়েছিল এমনটা কিন্তু নয়, বরং আমেরিকা ইরানের তেল, ব্যাংকিং ব্যবস্থা, শিপিং সব কিছুর ওপরে কড়া নিষেধাজ্ঞা আরোপ করে। লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি প্রায় শূন্যে নামিয়ে আনা। তবে এই স্যাংশনের ফলে ইরানের অর্থনীতিতে যেমন প্রভাব পড়েছিল, তেমনি ভারতের ওপরেও কিন্তু এর বড় প্রভাব পড়ে। আগে ভারতের মোট ক্রুড অয়েল আমদানির প্রায় 10 থেকে 12% ইরান থেকে আসতো। ভৌগোলিকভাবে কাছাকাছি হওয়ায় পরিবহন খরচও কম ছিল, কিন্তু 2019 সালে স্যাংশন কার্যকর হওয়ার পর এই আমদানি প্রায় শূন্যে নেমে আসে। এরপর ভারত বিকল্প হিসাবে ইরাক, সৌদি আরবিয়া, ইউনাইটেড স্টেটস এবং 2022 সালের পর থেকে বিশেষ করে রাশিয়া থেকে তেল আমদানি বাড়ায়। আশা করি এই অবধি আপনারা বিষয়টা বুঝলেন।
ছিলেন। তবে এখন প্রশ্ন হলো, আমেরিকা এখন হঠাৎ করে তার পুরনো অবস্থানকে কেন পরিবর্তন করলো? দেখুন, এর প্রধান কারণ হলো ইরানের হরমুজ প্রণালী ব্লক করে দেওয়া। আমরা জানি যে হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যের প্রায় সমস্ত তেলই রপ্তানি হয়। এখন ইরানের সেনা এই হরমুজ প্রণালীকে ব্লক করায় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সব তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে। ফলে বিশ্বের বাজারে ক্রুড অয়েলের দাম কিন্তু অনেকখানি বেড়ে যাচ্ছে। এমনকি ব্যারেল প্রতি দাম $150 থেকে $200 পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা পর্যন্ত তৈরি হচ্ছে। যেখানে যুদ্ধের আগে ব্যারেল প্রতি দাম ছিল $70 থেকে $80, যুদ্ধের কারণে তেলের দামটা মানে দ্বিগুণ হয়ে গেছে আর কি। অর্থাৎ সংঘর্ষের কারণে অনিশ্চয়তা বেড়েছে, সরবরাহ নিয়ে ভয় তৈরি হয়েছে, তার ফলে দাম ক্রমাগত বাড়ছে। আর এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, এমনকি বিশ্বব্যাপী মন্দার ঝুঁকিও কিন্তু তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্পের ওপরে চাপ বাড়ছে, কারণ আমেরিকা কখনোই চাইবে না যে তার নিজের দেশের ভেতরেই তেলের দামটা অনেকখানি বেড়ে যাক। এটা নিশ্চয়ই আমেরিকা চায় না। পাশাপাশি অন্যান্য দেশও আমেরিকার ওপরে চাপ দিচ্ছে। তারা বলছে ইরানের বিরুদ্ধে এই আমেরিকার মিলিটারি পদক্ষেপের ফলে গোটা বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ছে। অন্যদিকে যদি আমরা ইরানের দিকটাও দেখি, তাহলেও প্রায় 130 থেকে 170 মিলিয়ন ব্যারেল ইতিমধ্যেই জাহাজে মজুত রয়েছে, গড়ে প্রায় 140 মিলিয়ন ব্যারেল, যেগুলো কিন্তু ইরান রপ্তানি করতে পারছে না। এখন যুক্তরাষ্ট্র এই ফ্লোটিং স্টোরেজে থাকা তেলকে বাজারে বিক্রির অনুমতি দিয়েছে। এর ফলে গ্লোবাল মার্কেটে তেলের সরবরাহ কিন্তু অনেকখানি বাড়বে। ফলে বিশ্বজুড়ে তেলের দামের চাপটা অনেকটাই কমবে বলে বিশেষজ্ঞরা আশা করছে। মানে এটা একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট সিদ্ধান্ত, কোনো স্থায়ী নীতিগত পরিবর্তন নয়। আশা করি এই অবধি আপনাদের বিষয়টা বোঝাতে পারলাম। এখন প্রশ্ন হলো, ইন্ডিয়া কেন ইরানের এই ফ্লোটিং স্টোরেজ তেল কিনতে এত আগ্রহী হচ্ছে? প্রথমত, ভারতের প্রায় 85% ক্রুড অয়েল আমদানি নির্ভর, তাই আমদানি তো করতেই হয়। ইরান যেহেতু ভারতের খুব কাছাকাছি অবস্থিত একটা দেশ, তাই আমদানি খরচ রাশিয়া থেকে তেল আমদানি খরচের থেকে অনেকখানি কম। অর্থাৎ রাশিয়ার তুলনায় ইরানের তেল ভারতের কাছে অনেকখানি সস্তা। দ্বিতীয়ত, ভারতের ক্ষেত্রে ইরান সাধারণত একটা ডিসকাউন্ট দেয়। ঠিক যেমন রাশিয়া ভারতকে ব্যারেল প্রতি একটা ডিসকাউন্ট দেয়, ঠিক তেমনি ডিসকাউন্ট দেয়। এবং এখান থেকে তেল কেনার ব্যাপারে পেমেন্টের শর্তও তুলনামূলকভাবে কিন্তু নমনীয়। তৃতীয়ত, ভারতের রিফাইনারিগুলো মূলত মিডিয়াম এবং হেভি ক্রুড অয়েল প্রসেস করার জন্যই তৈরি, আর ইরানের তেল ওই ক্যাটেগরিতেই পুরোপুরি মানানসই। ফলে ইরানি তেল এলে আমাদের রিফাইনারিগুলোকে আলাদা করে বড় কোনো পরিবর্তন না করেই ওই তেলকে সহজেই প্রক্রিয়াকরণ করে নেওয়া সম্ভব হবে। চতুর্থত, আরেকটা বড় বিষয় হলো সাপ্লাই সিকিউরিটি। যুদ্ধের কারণে গালফ অঞ্চলে শিপিং এবং এলএনজি সরবরাহে অনেকটাই বড়সড় সমস্যা তৈরি হয়েছে আমরা জানি। এই পরিস্থিতিতে ইরানের তেল বিকল্প সরবরাহ হিসাবে কিন্তু অনেকখানি কাজে দেবে। তাছাড়া এখন ভারতের বেশ কয়েকটা রাজ্যে বিধানসভা ভোট চলছে। আপনারা খুব ভালো করেই জানেন, পশ্চিমবঙ্গেও চলছে। তেলের দাম আর গ্যাসের দাম আমাদের দেশের ভোটকে কিভাবে প্রভাবিত করে সেটা আমরা কিন্তু কম বেশি সকলেই জানি। অর্থাৎ মূলত এই 4টি কারণে ভারত এখন এই ইরানি তেল কেনার ব্যাপারে ভীষণ রকমের আগ্রহ দেখাচ্ছে। তবে সবচেয়ে বড় যে লাভটা হবে সেটা হলো ভারতের আর্থিক লাভ। ডাইরেক্ট বেনিফিট হিসাবে ইরান সাধারণত প্রতি ব্যারেলে $3 থেকে $8 পর্যন্ত ছাড় দিতে পারে। ভারত প্রতিদিন প্রায় 50 লক্ষ ব্যারেল আমদানি করে। যদি স্বল্প মেয়াদে 5 লাখ থেকে 10 লাখ ব্যারেল প্রতিদিন ইরান থেকে আনা হয় এবং গড়ে $5 ছাড় পাওয়া যায়, তাহলে প্রতিদিন প্রায় $40 লাখ পর্যন্ত সাশ্রয় হতে পারে। 30 দিনে তা দাঁড়াবে $12,000 লক্ষ, অর্থাৎ 1000 ভারতীয় রুপি বা 1000 কোটি টাকা। আর যদি আমদানির পরিমাণ বাড়ানো যায়, তাহলে এই সাশ্রয় 2000 থেকে 3000 কোটি টাকা পর্যন্তও যেতে পারে। ভারতের অর্থনীতির জন্য এই বিরাট অঙ্কের টাকাটা এখনকার সময়ে কিন্তু ভীষণ রকমের জরুরি একটা টাকা। তবে এর থেকেও বড় লাভটা হলো ইনডাইরেক্ট বেনিফিট।
সরবরাহ বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেলে $5 থেকে $10 পর্যন্ত কমতে পারে। ভারতের মতো দেশ যাকে 85% তেলকে আমদানি করতে হয়, তার জন্য প্রতি $1 দাম কমলেও বছরে প্রায় $100 কোটি সাশ্রয় হবে। অর্থাৎ যদি $5 দাম কমে তাহলে বছরে প্রায় $500 কোটি, আর $10 দাম কমলে $1000 কোটি, মানে প্রায় $80,000 কোটি টাকা পর্যন্ত ভারতের সাশ্রয় হবে। তাই দেখা যাচ্ছে সরাসরি লাভ কম মনে হলেও সামগ্রিকভাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলিয়ে বিশাল অর্থনৈতিক সুবিধা কিন্তু ভারত পাবে। তবে এখানে বিশেষ কিছু ঝুঁকিও কিন্তু রয়েছে। প্রথমত, এটা মাত্র 30 দিনের একটা অস্থায়ী অনুমতি, স্যাংশন তোলার কোনো দীর্ঘমেয়াদী নিশ্চয়তা নেই। দ্বিতীয়ত, যে কোনো সময় আবার স্যাংশন ফিরে আসতে পারে। ট্রাম্পের নীতির এই ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু সবসময় থাকে। ট্রাম্প যে পাগল এটা সকলেই বোঝে, ফলে ভারতের তেল কোম্পানিগুলোর মধ্যে কিন্তু অনিশ্চয়তা থাকবে। তৃতীয়ত, পেমেন্টও কিন্তু এখানে একটা বড় সমস্যা। ইরানকে গ্লোবাল ব্যাংকিং সিস্টেম, বিশেষ করে সুইফট থেকে অনেকখানি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ফলে বিকল্প ব্যবস্থা যেমন বার্টার, রুপি ট্রেড বা তৃতীয় পক্ষের মাধ্যমে লেনদেন করতে হবে, যেটা কিন্তু ভারতের পক্ষে এখন অনেকখানি কঠিন হয়ে যাবে। চতুর্থত, বীমা এবং শিপিং নিয়ে ঝুঁকি রয়েছে। যেহেতু 30 দিন স্টেট অফ হরমুজটা শান্ত থাকবে, জাহাজ চলাচল ঠিকঠাকই থাকবে, কিন্তু 30 দিন পর আবার যখন স্যাংশন লাগু হবে, মানে যদি হয়, সেক্ষেত্রে স্টেট অফ হরমুজ আগের মতোই সামরিক উত্তেজনার মধ্যে পড়বে। সেক্ষেত্রে বীমা এবং শিপিং কস্ট আবারও বেড়ে যাবে। সেক্ষেত্রে ভারতের আমদানি সরবরাহের কস্টিং কিন্তু আবারও অনেকখানি বেড়ে যাবে। এটাও কিন্তু অনেকখানি ঝুঁকির বিষয়। এই সব কিছু মাথায় নিয়েই কিন্তু ভারতকে সামনের দিকে এগোতে হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে ভারতের জন্য এখান থেকে একটা স্ট্র্যাটেজিক শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? যে যত দ্রুত সম্ভব শক্তির উৎসের বিকল্প সন্ধান করতে হবে ভারতকে, বৈচিত্র্য আনতে হবে। কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলের ওপরে এই রকমের অতিরিক্ত নির্ভরতা আমাদের দেশের পক্ষে ভীষণ রকমের কিন্তু বিপজ্জনক একটা ব্যাপার। যেমন রিসেন্টলি আমরা গ্যাসের ক্ষেত্রে দেখেছি, কাতার থেকে ভারত 40 থেকে 50% এলএনজি বা গ্যাস আমদানি করত। এখন কাতারে সমস্যা হয়, ভারতের গ্যাস সরবরাহ কিন্তু বড় সড়ো ধাক্কা লেগেছে। এটা কিন্তু আমরা নিজেদের ব্যক্তিগত জীবন দিয়েই অনুভব করতে পারছি। তাই ভবিষ্যতে ভারতের উচিত বিভিন্ন দেশ থেকে তেল এবং গ্যাসকে আমদানি করা, মানে ছড়িয়ে ছিটিয়ে আমদানি করা, স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বৃদ্ধি করা এবং নৌ নিরাপত্তাকে আরও শক্তিশালী করা, যাতে ভারতের আন্তর্জাতিক ট্রেড রুটগুলো নিরাপদে থাকে। আশা করি পুরো এই বিষয়টাকে সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম যে ইরানি তেলের ওপরে স্যাংশন শিথিল করা মূলত একটা অস্থায়ী সংকট মোকাবেলার পদক্ষেপ, কোনো স্থায়ী সমাধান নয়। যাই হোক, আমেরিকার এই সিদ্ধান্তে বিশেষজ্ঞরা বলছে যে এটা প্রমাণ করে যে আমেরিকা রীতিমতো চাপে পড়ে গেছে, আর এই চাপ কিন্তু সহজে মেটার নয়। তাই বিশেষজ্ঞদের দাবি, এখন 30 দিনের জন্য স্যাংশন তোলা হলেও আগামী দিনে আরও বড় সময়ের জন্য স্যাংশন তোলা হবে। বলা ভালো, স্যাংশন তুলতে আমেরিকা বাধ্য হবে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি কি মনে করেন আমেরিকা কি সত্যিই চাপের মুখে পড়ে এই স্যাংশন তুলতে বাধ্য হয়েছে? ভবিষ্যতে কি আরও বড় সময়ের জন্য স্যাংশন তুলবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে কিন্তু ভুলবেন না। আর সবশেষে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এই লাইক করা, সাবস্ক্রাইব করা বিষয়টা আপনাদের কাছে ফ্রি হলেও আমাদের চ্যানেলের গ্রোথের জন্য এটা কিন্তু আমার কাছে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভিডিওটাকে লাইক করেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।